আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলমান করোনা পরিস্থিতিতে আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, ঘরে আছো এবং সুস্থ আছো, আর ঘরে থেকেই এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটির পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে রয়েছে লজিক ফ্যামিলি ও ডিজিটাল আইসির বৈশিষ্ট্য। আজকের আলোচনা শেষে আমরা যা শিখব তা হলো লজিক ফ্যামিলি কি ও তার শ্রেণীবিভাগ, এসএসআই, এমএসআই, এলএসআই ও ভিএলএসআই এর সংজ্ঞা, ট্রানজিস্টর লজিক ফ্যামিলি, ডিটিএল ও টিটিএল এর বর্ণনা, মস লজিক ফ্যামিলির বর্ণনা, লজিক সার্কিটের প্রপাগেশন ডিলে, স্পিড, নয়েজ ইমিউনিটি, পাওয়ার ডিসিপেশন, ফ্যান ইন, ফ্যান আউট, অপারেটিং টেম্পারেচার ও পাওয়ার রেটিং এর অর্থ সহ বর্ণনা এবং ডিজিটাল আইসির বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা মূল আলোচনা শুরু করি। লজিক ফ্যামিলি ও তার শ্রেণীবিভাগ। লজিক ফ্যামিলি একটি নির্দিষ্ট সার্কিট কনফিগারেশন ব্যবহার করে বিভিন্ন লজিক ফাংশন সম্পাদনের জন্য নির্মিত একই লজিক লেভেল ও সাপ্লাই ভোল্টেজের সাথে সামঞ্জস্যপূর্ণ আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিটের গ্রুপকে লজিক ফ্যামিলি বলা হয়। লজিক ফ্যামিলির শ্রেণীবিভাগ। লজিক ফ্যামিলিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যথা বাইপোলার লজিক ফ্যামিলি এবং ইউনিপোলার লজিক ফ্যামিলি। বাইপোলার লজিক ফ্যামিলিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, স্যাচুরেটেড বাইপোলার লজিক ফ্যামিলি এবং নন স্যাচুরেটেড বাইপোলার লজিক ফ্যামিলি। স্যাচুরেটেড লজিক ফ্যামিলিতে ট্রানজিস্টরগুলি স্যাচুরেশনে পরিচালিত হয়। এই স্যাচুরেটেড বাইপোলার লজিক ফ্যামিলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন আরটিএল, রেজিস্টর ট্রানজিস্টর লজিক, ডিটিএল, ডায়োড ট্রানজিস্টর লজিক, ডিসিটিএল, ডাইরেক্ট কাপল ট্রানজিস্টর লজিক, আইআইএল, ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক। এই আইআইএল-কে অনেক সময় আই স্কয়ার এলও বলা হয়। এইচটিএল, হাই থ্রেশহোল্ড লজিক, টিটিএল, ট্রানজিস্টর লজিক। নন স্যাচুরেটেড বাইপোলার লজিক ফ্যামিলি, এখানে ট্রানজিস্টরগুলি স্যাচুরেশনে পরিচালিত হয় না। এই নন স্যাচুরেটেড লজিক ফ্যামিলিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, স্কটকি টিটিএল এবং ইসিএল অর্থাৎ ইমিটার কাপল লজিক। ইউনিপোলার লজিক ফ্যামিলি। ইউনিপোলার লজিক ফ্যামিলিতে ইউনিপোলার ডিভাইস মসফেট ব্যবহৃত হয়। তাহলে ইউনিপোলার লজিক ফ্যামিলি বলতে এখানে মসফেটকেই বোঝানো হয়েছে। ইউনিপোলার লজিক ফ্যামিলি আবার তিন প্রকার, পিমস, এনমস এবং সিমস। পিমস হলো পি চ্যানেল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এনমস হলো এন চ্যানেল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এবং সিমস হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এসএসআই, এমএসআই, এলএসআই এবং ভিএলএসআই এর সংজ্ঞা। শিক্ষার্থীরা, বাজারে যে সমস্ত আইসি প্রচলিত আছে, এই আইসি গুলিতে
লজিক সার্কিটের সংখ্যা বা কম্পোনেন্টের সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এসএসআই এর পূর্ণ রূপ হলো স্মল স্কেল ইন্টিগ্রেশন, অর্থাৎ এই সকল আইসিতে লজিক গেটের সংখ্যা 12টির কম থাকে। এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, এ সকল আইসিতে লজিক গেটের সংখ্যা 12টি থেকে 99টি পর্যন্ত হয়ে থাকে। এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই সকল আইসিতে লজিক গেটের সংখ্যা 100টি থেকে 9999টি পর্যন্ত হয়। ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এক্ষেত্রে লজিক গেটের সংখ্যা 10,000টি হতে 99,999টি পর্যন্ত হয়। ট্রানজিস্টর লজিক ফ্যামিলি ডিটিএল ও টিটিএল। শিক্ষার্থীরা, এবার আমরা ডায়োড ট্রানজিস্টর লজিক ফ্যামিলি অর্থাৎ ডিটিএল লজিক ফ্যামিলি নিয়ে আলোচনা করব। এখানে দেখো চিত্রে একটি ডিটিএল এর এন্ড গেটের সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটটিকে ডিটিএল লজিক কেন বলা হবে? যেহেতু এখানে ডায়োড, এখানে দেখতে পাচ্ছ 3টি ডায়োড এবং একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এই কারণে এই সার্কিটটিকে আমরা ডিটিএল বলবো। আর এখানে এই সার্কিটটিকে ডিটিএল এন্ড গেট বলা হয়েছে, তার অর্থ এই সার্কিটটি একটি এন্ড গেটের লজিক ফাংশন সম্পন্ন করবে। তো এখন আমরা দেখি সার্কিটটিতে দেখো 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে এবং এখানে R1 এবং R2 দুইটি রেজিস্টর ভোল্টেজ ডিভাইডার হিসাবে কাজ করবে। R1 এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যাবে তাই এই এক্স বিন্দুতে আসবে এবং তা এই ডায়োড 3টিকে ফরওয়ার্ড বায়াস প্রদান করবে। আর এই ডায়োডের ক্যাথোডে A1, A2 এবং A3 তে ইনপুট দেওয়া হবে। আর এই Q1 ট্রানজিস্টরের ইমিটর থেকে অর্থাৎ Y থেকে আমরা আউটপুট নিব। তাহলে এখন আমরা দেখব সার্কিটটি কিভাবে একটি ডিটিএল এন্ড গেট হিসাবে কাজ করে। তাহলে আমাকে একটি এন্ড গেটের ট্রুথ টেবিল দেখতে হবে। এখানে দেখো একটি 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এর দেখো এই যে ইনপুট 3টি A1, A2, A3, আমরা এখানে A1, A2, A3 দিয়েছি আর এই Y আউটপুটটা এখানে দেখানো হয়েছে। আর যেহেতু এটি একটি 3 ইনপুট বিশিষ্ট লজিক গেট, এর জন্য এতে আমরা কি ইনপুটে লজিক 0 এবং 1 দিব এবং একে কত 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ এই উপায়ে ইনপুটকে আমরা কি সাজিয়েছি। এবং আমরা এন্ড গেট লজিক এন্ড গেটের লজিক কি জানি যে এর যদি সবগুলি ইনপুট, দেখো সবগুলি ইনপুট যখন হাই হয় তখন আউটপুট কি হবে? হাই। আর বাকি কন্ডিশনগুলিতে কিন্তু আউটপুট 0। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে এই ট্রুথ টেবিল অনুসারে এই সার্কিটটা কিভাবে কাজ করে। প্রথমেই আমরা A1, A2 এবং A3 তে কি দিব? এই 0 0 0 0 ভোল্ট বা লজিক 0 দিব। তাহলে কি হবে? যেহেতু এখানে কি ক্যাথোড, ডায়োডের ক্যাথোডে আমরা কি দিচ্ছি? 0 0 0। আর অ্যানোডে কি পাচ্ছে? এই সাপ্লাইয়ের ভোল্টেজ 5 ভোল্ট এই R1 এর মাধ্যমে ড্রপ হয়ে এখানে পাবে। ফলে এই ডায়োড 3টি কি হবে? ফরওয়ার্ড বায়াস। এবং এই ডায়োড 3টি ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে এই 3টি মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে গ্রাউন্ড হয়ে যাবে। ফলে এই এক্স বিন্দুতে আমরা কি 0 ভোল্ট পাবো। এই 0 ভোল্ট আবার কি হবে? এই ট্রানজিস্টরের বেজে প্রযুক্ত হবে। এখানে গিয়ে এর বেস বায়াসকে কি করে ফেলবে? 0 করে ফেলবে। ফলে এই Q1 ট্রানজিস্টরটি কি হবে? কাট অফে যাবে। ফলে এর ইমিটর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং আর ইতে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। ফলে আমরা এই ওয়াইতে কি 0 ভোল্ট বা লজিক 0 পাবো, যা এই ট্রুথ টেবিলে দেখানো হয়েছে। এখন যদি আমরা এই 3টি ইনপুটের 3টিকে 1
এই তিনটাতেই যদি আমরা 1 দেই 1 1 1, তাহলে এখানে দেখো এই তিনটি যদি 1 অর্থাৎ যদি আমরা লজিক কত 5 ভোল্ট দেই, তাহলে দেখব যে এই ডায়োড তিনটি কি হবে রিভার্স বায়াস। ফলে এখানে এই যে ট্রানজিস্টরের বেজ এক্সে কি প্রায় 5 ভোল্ট পাবে। ফলে এই ট্রানজিস্টরটি কি হবে কন্ডাকশনে যাবে। এই ট্রানজিস্টরটি কন্ডাকশনে যাওয়ার কারণে এর ইমিটর দিয়ে কি হবে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে। ফলে এই আর অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ হবে, যার ফলে আমরা গ্রাউন্ডের সাপেক্ষে এক্সে কি 5 ভোল্ট বা লজিক 1 পাবো, যা আমরা এই ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি। তাহলে এই সার্কিটে আমরা কি দেখলাম, যখন তিনটা ইনপুটে আমি 1 দিব তখন আউটপুট 1, আর বাকি কন্ডিশন অর্থাৎ এই তিনটি সবগুলিকে অথবা যে কোনো একটা ইনপুটেও যদি আমরা 0 দেই, তাহলেও কি হবে এই এক্স বিন্দুর পটেনশিয়াল বা ভোল্টেজ 0 হবে এবং এই ট্রানজিস্টরটা কি কাট অফে থাকবে। ফলে আউটপুটে আমরা 0 ভোল্ট পাবো, যা এখান থেকে এই পর্যন্ত 7টি কন্ডিশনে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম, যে এই সার্কিটটি একটি ডিটিএল ন্যান্ড গেট হিসাবে কাজ করছে। ট্রানজিস্টর লজিক টিটিএল গেট। এবার চিত্রে একটি টিটিএল ন্যান্ড গেটের সার্কিট দেখানো হয়েছে। এখানে দেখো আগের সার্কিটের থেকে এটির পার্থক্য কি, আগে ট্রানজিস্টর এবং ডায়োড ছিল, এর জন্য তার নাম ছিল কি ডিটিএল। এখন এখানে ডায়োডের পরিবর্তে কি ট্রানজিস্টর, এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, দুটি ট্রানজিস্টর, এর জন্য এই সার্কিটটিকে আমরা কি টিটিএল সার্কিট বলবো। এখানে দেখো এই Q1 এ দুইটি ইমিটর দেখানো হয়েছে এবং এই ইমিটর দুইটিতে এ এবং বি ইনপুট দেওয়া হয়েছে। আর এখানে দেখো এই যে Q2 ট্রানজিস্টর, তার কালেক্টরে ওয়াই থেকে আউটপুট নেওয়া হয়েছে এবং এই সার্কিটে কি ভিসিসি হিসাবে 5 ভোল্ট দেওয়া হয়েছে। আমরা কি বলছি যে এটি একটি টিটিএল ন্যান্ড গেট হিসাবে কাজ করবে। এখন টিটিএল ন্যান্ড গেট হিসাবে কিভাবে কাজ করে, এর জন্য আমাদের কি এই ন্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল লাগবে। আমরা একটু ট্রুথ টেবিলটা লক্ষ্য করি যে ন্যান্ড গেটের লজিক কি। ন্যান্ড গেটের লজিক হলো যদি এর সবগুলি ইনপুট হাই হয়, দেখো এও হাই বিও হাই, তাহলে আউটপুট লো হবে। আর বাকি তিনটা কন্ডিশনেই কিন্তু কি আউটপুট হাই। কি বলছি যে সবগুলি ইনপুট যখন হাই তখন আউটপুট লো, আর বাকি তিনটি কন্ডিশনেই কি হবে আউটপুট হাই। তাহলে এখন শিক্ষার্থীরা আমরা আবার দেখি যে এই ট্রুথ টেবিল অনুসারে এই লজিক গেটটি কিভাবে কাজ করে। এখন এখানে দেখো যখন আমরা এ এবং বি দুইটা ইনপুটেই 0 দেই, তাহলে যেহেতু এই ট্রানজিস্টরটি কি একটি এনপিএন ট্রানজিস্টর, তাহলে লক্ষ্য করো এখানে কি এন পি, এই ইমিটর দুটি এন। তাহলে যেহেতু আমরা এখানে এনও 0 দিচ্ছি, এখানেও এনও 0 দিচ্ছি, আর এখানে কি পাচ্ছে এই 5 ভোল্ট সাপ্লাইয়ের পজিটিভ অংশ পাবে। ফলে কি হবে এই Q1 ট্রানজিস্টরের বেজ ইমিটর দুটি কি হবে ফরওয়ার্ড বায়াস পাবে। ফলে এই Q1 ট্রানজিস্টরটি কি কন্ডাকশনে যাবে, যার ফলে এই Q1 এর কালেক্টরে কি হবে ভোল্টেজ 0 হবে। কেন, যেহেতু ট্রানজিস্টরটা কন্ডাকশনে যাচ্ছে, এর এই বেস থেকে ইমিটর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে যাবে। ফলে Q1 এর কালেক্টরে কি 0 ভোল্ট পাওয়া যাবে। এই 0 ভোল্ট আবার Q2 এর বেজে যাবে। ফলে এর বেস বায়াসকে কি করছে 0 করছে। এর ফলে Q2 ট্রানজিস্টরটি আবার কি হবে কাট অফে চলে যাবে। ফলে এই Q2 এর কালেক্টরের যে R2 রেজিস্টর, এই R2 রেজিস্টর দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ফলে এই R2 এ কোনো ভোল্টেজ ড্রপও হবে না। ভোল্টেজ ড্রপ না হওয়ার কারণে কি হবে এই 5 ভোল্টই আমরা কি এই ওয়াইতে পাবো, অর্থাৎ আউটপুটে তাহলে আমরা 5 ভোল্ট বা লজিক 1 পাবো, যা এই ট্রুথ টেবিলে দেখানো হয়েছে। এখন দেখো শিক্ষার্থীরা, যদি আমি এ কে 0 বি কে 1 করি, তাহলে কি হবে এই বেস টু এই ইমিটরটি কি হবে রিভার্স বায়াস, আর এই বেস টু বি ইমিটরটি হবে ফরওয়ার্ড বায়াস।
ফলে এক্ষেত্রেও কি হবে, এই বেস থেকে এই ইমিটর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ফলে Q1 এ কালেক্টরে আবার আমরা 0 ভোল্ট পাবো এবং এই 0 ভোল্ট আবার কি করবে, এই Q2 কে কাট অফে নিবে, ফলে আউটপুটে আমরা কি পাবো, দেখো 5 ভোল্ট অর্থাৎ লজিক 1 পাবো। একইভাবে পরের কন্ডিশনটি দেখো, যখন আমরা A কে 1 এবং B কে 0 দিব, তখন কি হবে, আবার এই B দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ফলে Q1 এর কালেক্টরে আবার 0 ভোল্ট, ফলে Q2 আবার কাট অফে যাবে এবং আউটপুটে আমরা 5 ভোল্ট বা লজিক 1 পাবো। কিন্তু দেখো, যখন আমরা A এবং B দুইটা ইনপুটে লজিক 1 বা 5 ভোল্ট দিব, তখন দেখো এই Q1 ট্রানজিস্টরের বেজ ইমিটর দুটি কি হবে, রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ফলে কি হবে, এর এই বেস কালেক্টর ফরওয়ার্ড বায়াস পাবে, ফলে বেস থেকে কালেক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এই কালেক্টর কারেন্ট আবার Q2 এর বেজে গিয়ে বেস কারেন্ট প্রবাহিত করবে, ফলে এবার Q2 টি কি কন্ডাকশনে যাবে। এই Q2 কন্ডাকশনে যাওয়ার কারণে এই R2 রেজিস্টর দিয়ে আবার কি হবে, কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে, ফলে এই R2 এর RI তে আবার ভোল্টেজ ড্রপ হবে, যার ফলশ্রুতিতে আমরা Y তে কি 0 বা লজিক 0 ভোল্ট বা লজিক 0 পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি যে এই সার্কিটটি একটি এই ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে, অর্থাৎ এটি একটি TTL NAND গেট হিসাবে কাজ করছে। এখন তাহলে আমরা শিক্ষার্থীরা বাইপোলার লজিক ফ্যামিলির কি দুটি সার্কিট নিয়ে আলোচনা করলাম, একটি DTL এবং একটি TTL। তাহলে DTL এবং TTL সার্কিটের কি গঠনগত পার্থক্য হলো কি, TTL এ ট্রানজিস্টর ব্যবহার করা হয় আর DTL এ ডায়োড এবং ট্রানজিস্টর। কিন্তু এই TTL হচ্ছে DTL এর মডিফাইড রূপ, অর্থাৎ এই DTL এর তুলনায় TTL এর স্পিড বেশি এবং তার প্রপাগেশন ডিলেটা কম। মস লজিক ফ্যামিলি। মস লজিক ফ্যামিলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার এন মস লজিক, এতে এন চ্যানেল মসফেট ব্যবহৃত হয়। পি মস লজিক, এতে পি চ্যানেল মসফেট ব্যবহৃত হয়। সি মস লজিক, এতে পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেট একত্রে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, এবার আমরা একটি NMOS NAND গেটের সার্কিট নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটি NMOS NAND গেটের সার্কিট দেখানো হয়েছে, অর্থাৎ এটি কি একটা ইউনিপোলার লজিক ফ্যামিলির অন্তর্গত একটি সার্কিট। এখানে দেখো T1, T2, T3 তিনটি মসফেট ব্যবহার করা হয়েছে এবং এই তিনটি মসফেটকে আমরা কি বলছি, NMOS। এই NMOSটা কেন, যেহেতু দেখো সাবস্ট্রেটের অ্যারোটা ভিতরের দিকে, যদি অ্যারো ভিতরে থাকে সাবস্ট্রেটের, তাকে NMOS বলা হয়। তাহলে দেখো T1, T2, T3 তিনটি মসফেটই NMOS। এখন দেখো আমরা মসফেটের জানি কি তিনটা টার্মিনাল, একে ড্রেন, এই টার্মিনালটি সোর্স এবং এই টার্মিনালটি গেট। একে এই মসফেটকে NMOSকে কিভাবে বায়াসিং করতে হয়, এর ড্রেইনে পজিটিভ এবং গেটে পজিটিভ ও সোর্সে নেগেটিভ সাপ্লাই দিতে হয়। তাহলে এখানে দেখো এই সার্কিটে কি এই ড্রেইনে প্লাস ভোল্ট এবং গেটও প্লাস ভোল্ট দেওয়া হয়েছে। তাহলে এই সার্কিটটির প্রথমে কি হবে, T1 NMOSটি কি হবে, অন হবে, অর্থাৎ কন্ডাকশনে যাবে, ফলে এই T1টি লোড হিসাবে কাজ করবে। আর এখানে T2 এবং T3 যে দুইটি মসফেট দেখানো হয়েছে, এর গেটে A এবং B দুইটা ইনপুট দেওয়া হয়েছে। এখানে NAND গেটের একটি প্রতীক দেওয়া হয়েছে। এখন আমরা এর ট্রুথ টেবিলটা একটু দেখি। এখানে দেখো যখন A এবং B দুইটা ইনপুটে আমরা 0 দিব, তখন কি হবে, T2 এবং T3 মসফেট দুটি কি হবে, কাট অফে থাকবে। ফলে কাট অফে থাকায় এই T2 এবং T3 কি ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, ফলে এক্সের এই গ্রাউন্ডের সাপেক্ষে এক্সের রেজিস্ট্যান্স হাই হবে এবং আমরা আউটপুটে কি 5 ভোল্ট বা লজিক 1 পাবো।
একইভাবে যখন দেখো এ তে 0 বি তে 1 দিব, তাহলে টি প্রথমে কি এ তে 0 দেওয়াতে T2 অফ, কিন্তু T3 অন। এখন T3 অন মানে এটা শর্ট হয়ে যাবে, কিন্তু এই মসফেটটি কি থাকবে, ওপেন থাকবে। ফলে এক্ষেত্রে যেহেতু এই দুইটি সিরিজে সংযুক্ত, তাহলে ওপেন সার্কিট কিন্তু রয়ে গেল। ফলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর গ্রাউন্ডের কি হাই রেজিস্ট্যান্স শো করবে, এবং এক্ষেত্রে 5 ভোল্ট বা লজিক 1 পাবো। একইভাবে এ তে 1 এবং বি তে 0 দিলেও আমরা এক্স এ কি লজিক 1 পাবো। এখন যখন এ এবং বি দুইটা ইনপুটে আমরা হাই অর্থাৎ 5 ভোল্ট দিব, তখন গেট কি 5 ভোল্ট পাওয়ার কারণে দুইটি T2 এবং T3 দুইটি মসফেটই কি অন হবে। ফলে দুইটাই শর্ট হয়ে যাবে, যার ফলে আমরা কি এই এক্স এর সাপেক্ষে গ্রাউন্ডের রেজিস্ট্যান্স কমে যাবে। ফলে আমরা এক্স বিন্দুতে 0 ভোল্ট বা লজিক 0 পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কি এই সার্কিটটি কি এই ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে। অর্থাৎ যেহেতু এই ট্রুথ টেবিলটি একটি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, তাহলে আমরা বলতে পারি এই সার্কিটটি একটি এনমস ন্যান্ড গেট হিসাবে কাজ করছে। এনমস নর গেট। এখানে শিক্ষার্থীরা দেখো, আমরা যদি আগের সার্কিটটার সাথে তুলনা করি, T1 এখানেই আছে, সাপ্লাই প্লাস 5 ভোল্ট সাপ্লাইয়ের ড্রেনের সাথে যুক্ত, আর T2 এবং T3 কি প্যারালালে সংযোগ আছে। এখন এখানে দেখো এটি একটি কি এনমস নর গেটের সার্কিট, আর এটি হলো নর গেটের প্রতীক। এখানে দেখো আমরা আবার ট্রুথ টেবিলটা একটু লক্ষ্য করি। এই ট্রুথ টেবিল অনুসারে দেখো আমরা এ তে 0 এবং বি তে যদি 0 দেই, তাহলে কি হবে, এখানে কিন্তু আগে বলে নেই, এখানে 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে এই T1 কিন্তু অন থাকবে এবং এটি লোড হিসাবে কাজ করবে। এবার যখন এ তে 0 এবং বি তে আমরা 0 দিব, T2 এবং T3 দুইটি মসফেটই কি হবে, অফ থাকবে, কাট অফে থাকবে, যেহেতু গেটে তার 0 ভোল্টেজ। ফলে কি হবে, দুইটি ওপেন সার্কিট হবে, যার ফলে কি হবে, এই গ্রাউন্ডের সাপেক্ষে এক্স এ হাই রেজিস্ট্যান্স শো করবে এবং আউটপুটে আমরা 5 ভোল্ট বা লজিক 1 পাবো। এবার যদি এ তে 0 এবং বি তে 1 দেই, তাহলে কি হবে, T3 কন্ডাকশনে যাবে, কিন্তু T2 কাট অফে থাকবে। ফলে কি হবে, যেহেতু একটি পথ শর্ট, যেহেতু এটা অন অর্থাৎ এই পথ শর্ট, তাহলে কি হবে, এই গ্রাউন্ডটা কিন্তু এখানে শর্ট হয়ে যাবে। ফলে আমরা এক্স আউটপুটে কি পাবো, এই 0 ভোল্ট বা লজিক 0 পাবো। একইভাবে যদি আমরা কি করি, এ তে 0 এবং বি তে এ তে 1 এবং বি তে 0 দেই, তাহলেও আমরা কি পাবো, আউটপুটে 0 ভোল্ট পাবো। আর যদি এ এবং বি দুইটি ইনপুটে আমরা কি দেই, 1 দেই, তাহলে এক্ষেত্রে দুইটি T2 এবং T3 দুইটি এনমসই কি হবে, অন হবে, অর্থাৎ দুইটি শর্ট হয়ে যাবে। ফলে এক্ষেত্রেও আমরা আউটপুটে 0 ভোল্ট বা লজিক 0 পাবো। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটি এই ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে, অর্থাৎ নর গেটের ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে। সুতরাং এটি একটি নর গেট, এনমস নর গেট আমরা বলতে পারি। এবার শিক্ষার্থীরা আমরা লজিক গেটের কিছু গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করব। প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে হলো কোনো লজিক গেটের ইনপুট দেওয়ার পর যত সময় পরে তার আউটপুট পাওয়া যায়, তাকেই ওই লজিক গেটের কি প্রোপাগেশন ডিলে বলা হয়। অর্থাৎ দেখো এখানে কি একটা ইনভার্টর বা নট গেট দেখানো হয়েছে, এর VI হলো এর ইনপুট আর VO হলো তার আউটপুট। এখন আমরা নট গেটের লজিক কি জানি, যে ইনপুটে যা দিব আউটপুটে কি তার বিপরীত পাবো। তাহলে এখানে দেখো এই VI সমান আমি কি দেখাচ্ছি, একটা পালস, একটা কি পজিটিভ পালস দেখাচ্ছি। তাহলে এই পজিটিভ পালসটা যদি আমি এখানে দেই, তাহলে আউটপুটে কি পাবো, তার উল্টা। তাহলে দেখো এই ভি আউটটা ঠিক তার উল্টা দেখানো হয়েছে। কিন্তু লক্ষ্য করো এটা কিন্তু একটু পরে, দেখো এখান থেকে এটা শুরু হলো আর এটা পরে শুরু হলো। তার মানে এই যে ইনপুট দেওয়ার পর আউটপুট পেতে যে সময় লাগলো, একেই বলা হয় কি প্রপাগেশন ডিলে।
স্পিড। স্পিড হলো কোনো লজিক গেটের ইনপুট টার্মিনালে সিগন্যালের প্রয়োগ এবং আউটপুট টার্মিনালে লজিক স্টেটের পরিবর্তন। এই দুইয়ের মধ্যকার অতিক্রান্ত সময়কেই লজিক গেটের স্পিড বলা হয়। অর্থাৎ সিগন্যাল দেওয়ার পর আউটপুট স্টেটের পরিবর্তনের হতে যে সময়টা লাগবে তাকেই বলা হয় স্পিড। অপারেটিং বা কার্যকরী তাপমাত্রা। লজিক সার্কিটগুলি একটি নির্দিষ্ট তাপমাত্রার সীমার মধ্যে নির্ভরশীলভাবে অর্থাৎ সুষ্ঠুভাবে কাজ করে থাকে। তাকেই লজিক গেটের অপারেটিং টেম্পারেচার বলা হয়। এই টেম্পারেচারের রেঞ্জ শিল্প কারখানার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস হতে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং সামরিক ক্ষেত্রে এই তাপমাত্রার রেঞ্জ -55 ডিগ্রি সেলসিয়াস হতে 125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। নয়েজ ইমিউনিটি ও নয়েজ মার্জিন। লজিক সার্কিটের সংযোগ তারে বৈদ্যুতিক ভোল্টেজ অথবা চৌম্বক শক্তির প্রভাবে কি হয়, কিছু ভোল্টেজ ইনডিউসড হয়। এই ইনডিউস ভোল্টেজকেই বলা হয় নয়েজ। নয়েজের প্রভাবে কি হয়, সার্কিটের ইনপুটের ভোল্টেজ কমে VIH এর চেয়ে কম এবং বেড়ে VIL এর চেয়ে বেশি হলে সার্কিটটি কি অনির্ভরশীল হয়। অর্থাৎ সে অনির্ভরশীল বলতে ঠিকমতো কাজ করে না বা নষ্ট হয়ে যেতে পারে। ইনপুটের এই নয়েজ সহ্য করার ক্ষমতাকে বলা হয় নয়েজ ইমিউনিটি, আর নয়েজ ইমিউনিটির পরিমাপকে বলা হয় নয়েজ মার্জিন। এখানে শিক্ষার্থীরা আমরা চিত্রে একটু লক্ষ্য করি। এখানে দেখো ইনপুট ভোল্টেজ দেখানো হয়েছে লজিক 0, লজিক 1। কারণ আমরা লজিক গেটে কি দেই, লজিক 0 অথবা লজিক 1 দিয়ে থাকি। এখন এই লজিকের লক্ষ্য করো, এই নিচে এখানে এই লজিকের হইল কি মিনিমাম রেঞ্জ, আর এখানে হইল এই লজিক লো কিন্তু এর ম্যাক্সিমাম রেঞ্জ, অর্থাৎ এর চেয়ে বেশি কিন্তু হতে পারবে না লজিক 0। আর লজিক 1 এর দেখো এই VI বলতে কি ইনপুট ভোল্টেজ, এইচ হলো হাই অর্থাৎ লজিক হাই, এর মিনিমাম রেঞ্জ হলো এখানে। তাহলে যদি ইনপুটের মধ্যে নয়েজ ঢুকে যায়, নয়েজের প্রভাবে কি হয়, এই যে VIL এর যে ম্যাক্সিমাম ভ্যালু এটা কিন্তু বেড়ে এর চেয়ে বেশি হতে পারবে না। আবার এই লজিক 1 এর যে মিনিমাম রেঞ্জটা এটা এখান থেকে নিচে নামতে পারবে না। যদি এটা নিচে নেমে যায় আর এই ভ্যালুটা এর থেকে উপরে উঠে, তাহলে কি হবে, এই নয়েজটা লজিক গেটকে কি করবে, ক্ষতিগ্রস্ত করবে, অর্থাৎ অনির্ভরশীল বা নষ্ট করে ফেলতে পারে। পাওয়ার ডিসিপেশন। লজিক গেটের ইনপুট দেওয়ার ফলে যে পরিমাণ পাওয়ার লস হয় তাকে বলা হয় পাওয়ার ডিসিপেশন। এই পাওয়ার ডিসিপেশনটা সিমস এর ক্ষেত্রে সবচেয়ে কম। পাওয়ার রেটিং। আমরা জানি লজিক গেটের ভিতরে কি ট্রানজিস্টর, মসফেট ইত্যাদি অ্যাক্টিভ ডিভাইস ব্যবহৃত হয় এবং এগুলিকে বায়াসিং করার জন্য কি সাপ্লাই হতে ডিসি দেওয়া হয়। একে পাওয়ার সাপ্লাই বা পাওয়ার রেটিং বলা হয়। এই সাপ্লাই ভোল্টেজের মান +5 ভোল্ট হয়ে থাকে, আবার কোনো কোনো সিরিজের আইসিতে এটা ম্যাক্সিমাম 10 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। ফ্যান ইন। একটি লজিক গেট সর্বোচ্চ যতগুলি ইনপুট সুষ্ঠুভাবে চালাতে পারবে তাকে বলা হয় ফ্যান ইন। এখানে শিক্ষার্থীরা দেখো, এটি একটি কি গেট, এটি একটি ন্যান্ড গেট। এর ইনপুট কয়টি, এখানে 8টি ইনপুট আছে, তার মানে এর ইনপুট কি 8, এই 8টা ইনপুটকে সুষ্ঠুভাবে চালাতে পারবে। ফ্যান আউট। ফ্যান আউট হলো একটি লজিক গেটের আউটপুট দ্বারা সর্বোচ্চ যতগুলি ইনপুট চালানো যায় তাকেই বলা হয় কি ফ্যান আউট। এখানে দেখো এটি কি একটি নট গেট, এর আউটপুট কি এই 3টা লজিক গেটের ইনপুটে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 3টা গেটকে সে চালাতে পারবে, সুতরাং তার ফ্যান আউট হলো 3। এবার শিক্ষার্থীরা আমরা ডিজিটাল আইসির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো ডিজিটাল আইসির বৈশিষ্ট্যগুলি কি কি।
ফ্যান ইন, ফ্যান আউট, নয়েজ ইমিউনিটি, নয়েজ মার্জিন, সাপ্লাই ভোল্টেজ, পাওয়ার ডিসিপেশন, স্পিড প্রপাগেশন ডিলে, অপারেটিং টেম্পারেচার, লজিক লেভেল, অপারেশন ফ্রিকোয়েন্সি। শিক্ষার্থীরা দেখো, এই যে আমি 11টা পয়েন্ট দিলাম, এই সবগুলির সাথেই কিন্তু তোমরা পরিচিত। একটু আগের টপিকেই আমি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। তাহলে এই বিষয়গুলি হচ্ছে ডিজিটাল আইসির বৈশিষ্ট্য। তবে এই বৈশিষ্ট্যগুলি যদি তোমাদের পরীক্ষায় ডিজিটাল আইসির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে বলে, তাহলে কিন্তু এই পয়েন্টগুলি লিখলে হবে না। এই পয়েন্টগুলি লিখে সাথে সাথে প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে লিখতে হবে, যা আমি একটু আগে তোমাদের বোঝালাম। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ডিজিটাল আইসির বৈশিষ্ট্যগুলি কি তা বুঝতে পারলে? এবার আজকে আমরা এই ক্লাসে লজিক ফ্যামিলি এবং ডিজিটাল আইসির বৈশিষ্ট্য, এই চ্যাপ্টারে যা যা পড়ালাম তার উপর কি আমি 7টা প্রশ্ন দিলাম এখানে। এই প্রশ্নগুলি কি করবে, তোমরা এর উত্তর খাতায় লিখবে এবং এগুলি ভালো মতো পড়বে। এগুলি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন আসবে। শিক্ষার্থীরা, আজকে যা যা পড়ালাম এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো, আমি এর উত্তর দিতে চেষ্টা করব। আগামী ক্লাসের শিক্ষার্থীরা, আমরা যে বিষয়ে আলোচনা করব, 6ষ্ঠ অধ্যায় লজিক গেটের ইলেকট্রনিক সার্কিটের ধারণা। আজকে যে ক্লাসটি আমরা নিলাম, এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ।